বাংলাদেশের সর্বোচ্চ এবং নিষিদ্ধ পাহাড় সাকাহাফুং অভিযানের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকার গাইড ছাড়াই সবচেয়ে কম খরচে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সাকাহাফুং সামিট করেছি। এই অভিযানে আমার দেখানো প্রত্যেকটা রুট অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ, তাই পর্যাপ্ত অভিজ্ঞতা এবং প্রস্তুতি ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে কেউ এই পথ অনুসরণ করবেন না। এই সিরিজের আগের পর্বগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আরও একটি রোমাঞ্চকর গল্প। সাকাহাফুং অভিযানের দ্বিতীয় দিনে আজ আমি আছি বান্দরবান জেলার থানচি উপজেলার গহীন পাহাড়ি আদিবাসী গ্রাম সাউদাংপাড়ায়। আজ সকালে তিন্দু থেকে ট্রেকিং করে আমরা প্রথমে বাঘের মুখ আসি এবং সেখান থেকে দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং করে এই পাড়ায় এসে পৌঁছাই। এখানে যথেষ্ট বিশ্রাম এবং খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সৈঙ্গং হয়ে নাফাখুম যাওয়ার জন্য বের হব। শেষবারের মতো পাড়াটা একটু দেখতেছি। এই জায়গাটায় কিন্তু পাড়ার সবচেয়ে সুন্দর জায়গা, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এই ঘরটায় থাকতে পারলে সবচেয়ে বেটার। এখান থেকে আমি মনে করি সবচেয়ে ভালো ভিউ দেখা যাবে এই ঘরে যারা থাকবে। আর আমাদের রেস্ট নেওয়া শেষ, আর আমরা এখন গ্রুপ ফটো এখান থেকে নিয়ে তারপরে ব্যাক করব। আসেন ভাই, সবাই আসেন। আমরা সাংদাংপাড়া ছেড়ে যাচ্ছি। এখন বাজে দুপুর 1টা, ঠিক 1টা বাজে। আর আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি সৈঙ্গং হয়ে নাফাখুম ইনশাল্লাহ। সাংদাংপাড়া পিছনে দেখা যাচ্ছে, আবার আসবো ইনশাল্লাহ কখনো। আমার দেখা বান্দরবনের অন্যতম সুন্দর গ্রাম সাউদাংপাড়াকে বিদায় জানিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আমার পা ছিলে গেছে এই জুতা পরে। তো এখন হাঁটার জন্য জাহিদ মোজা নিয়ে আসছে আর কি, এক্সট্রা মোজা। সে মোজা পরে এখন আবার হাঁটা শুরু করছি, না হলে পায়ে ছিলে এমন ব্যথা করতেছিল যে হাঁটা সম্ভব হচ্ছিল না। এখন ঠিক আছে কিছুটা। আর চলে এসেছি সেই ওয়াই জাংশনে, যেখান থেকে আমরা বাঘের মুখ থেকে এসেছিলাম এই সোজা রাস্তা দিয়ে এবং সাউদাংপাড়া গিয়েছিলাম। আর এখন আবার আমাদের বাম পাশে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এটা হলো সোজা সৈঙ্গংয়ের রাস্তা এবং একই পথ হয়ে আমরা ইনশাল্লাহ নাফাখুম যাব আজকে। চলেন ভাই, হাঁটেন। আজ সকাল থেকে টানা ট্রেকিং করার ফলে আমাদের সবার শরীর ও পা তখন প্রচণ্ড ক্লান্ত। তারপরেও চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দিচ্ছে। আমরা প্রায় মিনিট 15 হাঁটার পরে এরকম সামনে 3টা রাস্তা আসছে। একটা আমাদের ডাইন দিকে নেমে গেছে, আর মানে আরেকটা রাস্তা একটু সামনে গিয়ে আবার 2টা রাস্তায় ভাগ হয়েছে, একটা ডানে আর একটা বামে। তো আমরা বামের রাস্তা ধরে হাঁটতেছি। আমাদের জিপিএস বলতেছে যে বামে যেতে। তো যাই, দেখি কী অবস্থা হয়। এখান থেকে একটু পরে একদম পুরো ডাউন হিলে যেতে হবে, অনেক নিচে নামতে হবে। যতদূর পাহাড় আমরা বাঘের মুখ থেকে উঠছি এই সাউদাং আসার জন্য, ওই ততটা আবার আমাদের এখন নিচে নামতে হবে। তারপরে আমাদের কিন্তু সৈঙ্গং ঝর্ণার দেখা পাবো ইনশাল্লাহ। এখন পাহাড়ে অনেক রোদ, অনেক গরম, কিন্তু তার সাথে বাতাসও আছে অনেক বেশি, তার মানে তত গরম লাগছে না। সামনে সুন্দর একটা ভিউ, চলেন গিয়ে একটু দেখি। চারপাশের এই নির্জনতা, পাহাড়ি বাতাস আর অসীম সবুজের মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন পরিচিত পৃথিবী থেকে অনেক দূরে কোনো এক অজানা রাজ্যে চলে এসেছি। শরীর যতই ক্লান্ত হোক, এমন দৃশ্যের সামনে থেমে যাওয়ার ইচ্ছেটা যেন বারবার হার মানছিল। মনটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা বাতাস গরম লাগতেছিল, কিন্তু এখন খুব ভালো লাগতেছে। আয়
কিছু দূর হাঁটার পরে আমরা একটি পাহাড়ের চূড়ায় চলে আসি। এখান থেকে মদক রেঞ্জ এবং চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরই মধ্যে মদক রেঞ্জের একটি পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহু দূরে, যার নাম সাকাহাফং, আর সেটাই হবে আমাদের এবারের শেষ গন্তব্য। এখন এই জায়গা থেকে আমাদের শুধু নিচে নামতে হবে, একদম ডাউনে যেতে হবে পুরো জঙ্গলের মধ্যে। এখানে আমাদের সৈঙ্গম ঝর্ণায় দেখতে যাব এখান থেকে। আর এই জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের চূড়া। কিন্তু এই মুহূর্তে সমস্যাটা যেটা হচ্ছে তা হলো এত রোদ, এখানে মাথার উপরে কড়া রোদ, এই জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে একটু ভালো লাগতো। প্রায় 400 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে আমরা এবার নিচের দিকে নামা শুরু করি। প্রচণ্ড রোদ আর গরমের কারণে হাঁটতে তখন বেশ কষ্ট হচ্ছে। মাথার উপর পর্যন্ত বেড়ে ওঠা ঘন ঘাসের মধ্য দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে যাই ভগ্নপ্রায় একটি পুরনো জমঘরে। তা ফিল কেমন তোমার? মাশাআল্লাহ, খুব সুন্দর ফিল। অনেক কষ্ট করে পাহাড়ে উঠছি, কিন্তু এই ফিলটা পাওয়ার জন্য পাহাড়ে উঠছি। হ্যাঁ, গুড। সিদ্দিকের চারপাশে তাকাতেই আবারও চোখ আটকে যায় পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। এত সুন্দর একটা জায়গা ছেড়ে সামনে এগিয়ে যেতে তখন সত্যি মন চাচ্ছিল না। এরকম খাওয়া ভালো, এরকম ভাই শান্তি মনে পাবো, বৃষ্টি মনে নামবে ভাই। ভাই রে, শান্তি পাবো। হঠাৎ করে এই আকাশ জুড়ে দেখা দিল ঘন কালো মেঘ, আর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। আর পাহাড় চারিদিকে, বৃষ্টি শুরু হইতেছে। পাহাড়ের বুকের উপর দাঁড়িয়ে থাকা সেই পুরনো জমঘর থেকে বৃষ্টি দেখার অনুভূতিটা যে কতটা সুন্দর তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। সাংদং থেকে যাচ্ছি সৈঙ্গং ঝর্ণায়, সেখান থেকে নাফাকুম যাব। আর প্রায় কত 1 ঘন্টা হাঁটছি না, 1 ঘন্টা হাঁটছি। তার মধ্যে বেশি ডাউন ট্রেক করছি। প্রথমে প্রায় 20 মিনিটের মতো আমরা একটু উপরে উঠছি, তারপরে আমরা ডাউন ট্রেক করতেছি। আর এখান থেকে সোজা নিচে নামতে হবে। আর নিচেই কিন্তু এই খাদের মধ্যেই, এই পাহাড়ের মাঝে আর কি, এখানে এই ঝর্ণাটা অবস্থিত। বর্তমানে যেহেতু বৃষ্টি নাই, পানি না থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু ঝর্ণাটার থেকেই অতিক্রম করে আমাদের নাফাকুম যেতে হবে। আমরা এই 2 দিনের ট্রেকে পাহাড়ে এই প্রথম বৃষ্টি হচ্ছে। এত গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বৃষ্টি যে কি শান্তি তা এখন বুঝতে পারতেছি। এত শান্তি পাইতেছি যা অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। আর এখন কিন্তু বৃষ্টি বাড়তেছে, দোয়া করি অনেকক্ষণ থাকে বৃষ্টি আর অনেক জোরে নামুক। আমরা রেইনকোট, পলিথিন ইত্যাদি বের করে নিচ্ছি। আর এখন আবার এখান থেকে ডাউন ট্রেক করব। ডাউন ট্রেক করে ওখান থেকে আমাদের ঝর্ণা, এর মধ্যে ঝর্ণা দেখবো আর কি। আজকে ওয়েদার আমাদের সাথে একটু ফাইজলামি করলো আর কি। বৃষ্টি দেখে, প্রচণ্ড বৃষ্টি দেখে আমরা রেইনকোট পরলাম, আর সাথে সাথে বৃষ্টি শেষ। এখন আবার সবাই রেইনকোট খুলে ব্যাগে নিয়ে নিচ্ছে, আর আমরা আবার হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছি। জমঘর পেছনে রেখে আমরা আবারও নিচের দিকে হাঁটা শুরু করি। কিছু দূর যাওয়ার পর পাহাড়ের খোলা পথ ছেড়ে আমরা প্রবেশ করি ঘন এক জঙ্গলের মধ্যে। আমরা বর্তমানে সাংডং পাড়া থেকে ডাউন হিলে নামতে নামতে এখন একদম সমতলে চলে আসছি। এখান থেকে ঝিরি ধরে আমরা কিন্তু
সোয়িংগংয়ের খুব নিকটবর্তী বর্তমানে। সোয়িংগং ঝর্ণায় যাবো ওই ঝিরি ধরে ধরে ইনশাল্লাহ। চারপাশে উঁচু উঁচু গাছের ঘন পাতার কারণে সূর্যের আলো ঠিকমতো মাটিতে এসে পৌঁছাচ্ছিল না। আমরা হাঁটতে হাঁটতে এখানে এরকম একটা জায়গায় চলে আসছি। জানি না এটা কেমন জায়গা। তুই ক্যামেরা ফোন রাখিয়ে তারপর আয়। এখান থেকে একদম পুরা বড় খাদ। ঠিক আছে। জঙ্গলে কিছু দূর হাঁটার পরে আমাদের জিপিএস ঠিকভাবে কাজ না করায় আমরা পথ হারিয়ে ফেলি। জঙ্গলের ভিতর কিছু দূর এদিক সেদিক খোঁজাখুঁজি করার পর অবশেষে অনেকক্ষণ পরে আমরা আবারও সঠিক পথ খুঁজে পাই। আমরা জঙ্গলে হাঁটতে হাঁটতে পথ হারাই গেছিলাম, কিন্তু বেশি দূর যাই নাই। কিছু দূর যাওয়ার পথে আবার মনে হলো যে ভুল পথে আছি, তারপরে আবার ব্যাগে এসে সঠিক পথে আবার ফিরে আসছি। আর আমরা কিন্তু বর্তমানে ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি। আর সর্বোচ্চ 10 মিনিট হাঁটলেই হয়তো সোয়িংগং ঝর্ণা পাবো ইনশাল্লাহ। আর বৃষ্টি কিন্তু পাহাড়ে আবার শুরু হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে। আর এখান থেকে এখন আবার ডাউন ট্রেকে নামতে হবে সোজা নিচে। সোয়িংগংয়ের একদম শেষ পথটা এত খাড়া যে প্রায় 70 থেকে 80 ডিগ্রি এখান থেকে খাড়া নিচে নামতে হচ্ছে। আর বৃষ্টি পড়ছে তো হালকা, পথটা খুবই পিচ্ছিল, ভিজা, ঝুঁকিপূর্ণ আমাদের জন্য। যাই হোক, নামতে হবে এখন। পাহাড়ে আবারও বৃষ্টি শুরু হয়েছে, আর এবার বৃষ্টির পালা দেখে মনে হচ্ছে না যে খুব জলদি থামবে। আমরা সোয়িংগংয়ের উদ্দেশ্যে ডাউন ট্রেকে নামতেছি অনেকক্ষণ থেকে। এই জায়গায় অনেকটা নিচু আর কি, অনেক খাড়া। প্রায় চলে এসেছি, তবে আমাদের টিমমেট নয়ন ভাই আর তায়েব পিছনে আছে, আর আস্তে আস্তে নামতেছি আর কি। দেখি এখন সোয়িংগং যাব, একটু রেস্ট নেব। আর বৃষ্টিটা পাহাড়ে খুব ভালো লাগতেছে বর্তমানে। পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই জায়গা থেকে, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া পথ। যারা সোয়িংগং আসে আবার সাউদাং যায়, তারা তো এই রাস্তা দিয়ে আবার যাইতে হয়। অবশেষে আমরা চলে এসেছি সেই বুনো ঝর্ণা সোয়িংগং ঝর্ণায়। আমরা সাউদাংপাড়া থেকে 1টার দিকে রওনা করছি, আর এখন বাজে 3:20, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 20 মিনিট আমরা জঙ্গলের মধ্যে ট্রেক করে লাস্টের এই পথটা এত ডাউন যে প্রায় 80-85 ডিগ্রি ডাউন আমাদের নামতে হয়েছে এই পথটা। তারপরে আমরা চলে এসেছি সোয়িংগং ঝর্ণায়, জঙ্গলের একদম গহীনে। কিন্তু আফসোসের বিষয় হলো ঝর্ণাটায় বর্তমানে পানি নেই, কারণ বৃষ্টি নেই, এই কারণে পানিও নেই। তবুও এর রূপ দেখে বোঝা যাচ্ছে কি যে যদি পানি থাকতো, অর্থাৎ বৃষ্টি থাকতো, তাহলে যে এটা কতটা ভয়ঙ্কর হতো দেখতে, কতটা সুন্দর হতো তা কিন্তু বোঝা যাচ্ছে। আর ওই যে একদম চূড়া, আমরা কিন্তু ওখান থেকেই ট্রেক করতে 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 ওদিক থেকে আসছি। ওদিক থেকে আসে এই সাইড থেকে আমরা নামছি, অর্থাৎ এখান থেকে অনেক ডাউন ট্রেকে আমরা নামছি। এই হলো ঝর্ণা, সোয়িংগং ঝর্ণা। আসল সৌন্দর্য আসলে আমরা পাই নাই, কিন্তু যাই হোক এর রূপটা দেখতে পারছি আর কি।
সাউদাংপাড়া থেকে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং শেষে অবশেষে আমরা খুঁজে পেলাম পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা বুনো সৈংগং ঝর্ণা। শক্ত করে ধরিস, ধরিস, ঠিক আছে। মারমা ভাষায় সৈংগং শব্দের অর্থ হলো কাঠবিড়ালির মাথা। ঝর্ণাটির আকৃতি অনেকটা কাঠবিড়ালির মাথার মতো হওয়ায় এর এমন নামকরণ করা হয়েছে। চারপাশে বিশাল পাহাড় দিয়ে ঘেরা অন্ধকারাচ্ছন্ন আর ভয়ঙ্কর পরিবেশের এমন ঝর্ণা এর আগে আমি কখনো দেখিনি। প্রায় 260 ফুট উঁচু পাহাড় থেকে অবিরাম জলধারা নেমে এসে পড়ে নিচের বিশাল পাথরের উপর। বৃষ্টির অভাবে ঝর্ণায় তেমন পানি না থাকায় কিছুটা আফসোস হচ্ছিল, কিন্তু খুব একটা মন খারাপ করার সুযোগ ছিল না, কারণ আজকে আমাদের মূল গন্তব্য এখান থেকে আরও অনেকটা সামনে। গভীর জঙ্গলের মাঝে এরকম একটা ঝর্ণা থেকে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে এর পাথরগুলো এত পিছলা হয়ে গেছে, কালার কি হয়ে গেছে। এখানে তো মানুষও এত দূর পর্যন্ত আসে না, সচরাচর আসে না, খুব পিছলা। আমি চিন্তা করি যখন এর পানি ভরা থাকে তখন রূপটা দেখতে কত সুন্দর লাগে। আর যারা শুধুমাত্র সৈংগং ঝর্ণা দেখার উদ্দেশ্যেই এখানে আসবেন, তাদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই সাউদাংপাড়ায় এসে ভালো পরিমাণ বৃষ্টি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ পর্যাপ্ত বৃষ্টি ছাড়া এখানে এলে আমাদের মতোই শুকনো ঝর্ণা দেখতে হতে পারে আপনাদেরকেও। বিকেল প্রায় 3:30 বাজে, 3:45, আর এখন আমরা সৈংগং ঝর্ণা ছেড়ে তারপরে নাফাকুমের উদ্দেশ্যে যাব। এখান থেকে একটা ডাউনহিল পথ আছে, সেই পথটা দিয়ে এখন সোজা নাফাকুম যাব আর কি। দেখি কতক্ষণ লাগে যেতে। আর সৈংগং ঝর্ণায় পানি পাই নাই, এটা যতটা আফসোস, তার চেয়ে বেশি খুশি হলো যে এই পর্যন্ত আমরা আসতে পারছি পথ চিনে। বিদায় সৈংগং ঝর্ণা, ইনশাল্লাহ দেখা হবে আবার। সৈংগং ঝর্ণায় প্রায় আধা ঘন্টা বিশ্রাম নিয়ে ঝিরি পথ ধরে আমরা হাঁটা শুরু করি নাফাকুমের উদ্দেশ্যে। ওইটার উপরে পাড়া দে, এই কালো পাথরের উপর পাড়া দে, এই পাশে মাঝে পাড়া দে, মাঝে মাঝে পাড়া দে। হ্যাঁ, এই ধর, বইয়ে ধর। হ্যাঁ, না ওই এখান থেকে নাফাকুম যাওয়ার জন্য মূলত দুটি পথ রয়েছে। ঝর্ণায় পানি না থাকলে এই ঝিরিপথ দিয়েই নাফাকুম যাওয়া যায়। পথটি অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ, তবে ভালো দিক হলো এই পথে কোনো পাহাড় চড়তে হয় না। কিন্তু ঝর্ণায় পানি থাকলে এই পথ আর ব্যবহার করা সম্ভব নয়। তখন সৈংগং থেকে বিকল্প পাহাড়ি পথ ধরে নাফাকুম যেতে হয়। আজকে ঝর্ণায় পানি না থাকায় আমরা এই দুর্গম ঝিরিপথটি বেছে নেই এবং শুরু করি অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর একটি পথের যাত্রা। আয় আয় আয়। এতক্ষণ প্রায় 2 ঘন্টা আমরা এই ঝিরির পথে হাঁটতেছি। সৈংগং থেকে আমরা নাফাকুম যাচ্ছি, আর এত ঝুঁকিপূর্ণ এই ঝিরির পথটা, সেই পথ দিয়ে আমরা হাঁটতেছি। তার উপরে প্রচুর বৃষ্টি, পাহাড়ে এত বৃষ্টি এখন নামছে। এটা যদি আসার পথে বা দিনে হইতো তাহলে অবশ্যই এই মুহূর্তে সৈংগংয়ে পানিতে ভরপুর মনে হচ্ছে, কারণ যে বৃষ্টি নামছে, বৃষ্টিটা যদি দিনের বেলা হইতো তাইলে হয়তো আমরা ভালো পানি পেতাম। আর আমরা এই যে
ঝিরিটা ধরে হাঁটতেছি সৈঙ্গং থেকে নাফাকুমের খাল পর্যন্ত। এই ঝিরিটা এখন একটু সমতলে আসছে আর এখন একটু ঝুঁকি কম, কিন্তু প্রথম 1 ঘন্টায় এত ঝুঁকি যে মনে হয় লাইফ রিস্ক নিয়ে হাঁটা লাগে। আর এই বৃষ্টির মধ্যে সবাই ভিজে কাক ভেজা হয়ে গেছে। আমি রেইনকোট পরা, তাও পুরো শরীর ভিজা, কোনোভাবে সারভাইভ করতেছি। সন্ধ্যা হওয়ার আর বেশিক্ষণ বাকি নেই, তার মধ্যেই আমাদেরকে, সন্ধ্যার মধ্যে পারবো না, হয়তো সন্ধ্যার পরে গিয়ে ইনশাল্লাহ নাফাকুম যেতে হবে। আরও এখান থেকে যেতে ঘন্টা 2 লাগতে পারে বা ঘন্টাখানেকও লাগতে পারে, দেখি আল্লাহ ভরসা। অবশেষে আমরা চলে এসেছি রেমাক্রি খালে। সেই তুই বল রফিক। জানা পথে আড়া আর অজানা পথে আড়া দেখি মজা। এই যে আমরা আইছি অজানা পথে, এটা ফিল করা যায় সময় বাসায় যাইয়া, মানে রুমে যাইয়া জুম করে যাই বমু, চিন্তা করবো বাসায় যাবো, এই সময় ফিল করতে পারলাম যে অজানা জিনিসই কি মজা। হয়তো এখন কষ্ট হয়েছে, অনেক অনেক ভয় ছিল। এখানে হচ্ছে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, ডর ছিল, বাজাবাজি ছিল, রাগারাগি ছিল, মারামারি পর্যন্ত চলে গেছিল। এর ভিতরেও আমরা সফল। কষ্ট কেমন হয়েছে বল? এটা পথ কিনা, মানে আমরা যেই পথে আইছি ওটা পথ না অন্য কিছু, এটাই আমরা কেউ বুঝতে হাঁটতে পারিনি, কিন্তু তারপর আমরা সফল। নতুন যারা আসবে তারা কি এই পথে আসা কি ঠিক হবে কিনা? গাইড নিয়ে অবশ্যই আসতে হবে, গাইড ছাড়া তো আসা ইম্পসিবল। আমরা তাও তো মনে কর তোর কারণে আমরা পারছি, যে তুইও আগেই ম্যাপ দিয়ে সব কিছু ডিটেলস সব জানছিস, সব কিছু মার্ক করে রাখছিস, এই জন্য। কিন্তু গাইড ছাড়া মনে হয় না যে পসিবল হইবে এই যে। এখন কেমন লাগতেছে নয়ন ভাই বলেন? বলার কিছু নাই, এখানে আসতে হলে কষ্ট করতে হবে, এটাই কথা। খুব কষ্ট হইছে, কষ্টের পরে যে সফলতাটা যে কত জিনিস, যত বেশি কষ্ট তার ফলটা এত মিষ্টি আর এত বড়। আমরা কিন্তু সবচেয়ে ভয়ে ছিলাম এই তায়েফ নিয়া। তায়েফ কিন্তু অনেকবার বিপদে পড়ছে, কয়েকবার স্লিপ করছে, তাও আলহামদুলিল্লাহ আসতে পারছি সবাই, এইটাই। যাই হোক, আমরা প্রায় 2.5 ঘন্টা এই পথে হেঁটে সৈঙ্গং থেকে আমরা চলে এসেছি রেমাক্রি খালের মুখে, এবং এখন এখান থেকে প্রায় 15-20 মিনিট হেঁটে আমরা এখন যাব নাফাকুম পাড়ায় যাব, সেখানে আজকে রাতে থাকবো ইনশাল্লাহ। আর একটা বিষয় যা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই পথে অন্তত পক্ষে যারা আছে অতটা এক্সপার্ট না, আমি মনে করি তাদের আসতে আমি নিষেধ করব, কারণ এই পথটা তাদের জন্য না। যদি লাইফ রিস্ক নিতে পারেন তাহলে এই পথে আসবেন। আর গাইড অবশ্যই, গাইড মাস্ট। আচ্ছা, এখন নাফাকুম যাচ্ছি, সেখানে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে সময় মনে হয় বেশি কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হইতেছে। এখন যতক্ষণ হাঁটছি তা যতটা কষ্ট হয়েছে, এখন বেশি কষ্ট হইতেছে। নাফাকুম ভ্রমণের জন্য আপনারা খুব সহজেই থানচি অথবা তিন্দু থেকে বোট নিয়ে প্রথমে চলে আসবেন রেমাক্রিতে, এবং সেখান থেকে অন্য আরেকটি বোট নিয়ে চলে আসবেন এই সৈঙ্গং রুটের মুখে, এবং এখান থেকে এই খালের পাশ ধরে সোজা আধা ঘন্টা ট্রেকিং করলেই পৌঁছে যাবেন বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাত নাফাকুম। অবশেষে আমরা আমাদের আজকের গন্তব্যে চলে এসেছি। আমরা নাফাকুম এসেছি, এখন সময় বাজে সন্ধ্যা 6:45। একদম রাত হওয়ার আগে সব অন্ধকার হওয়ার আগে আমরা কিন্তু নাফাকুম চলে এসেছি। আর নাফাকুম ঝর্ণাটা আপনাদেরকে একটু দেখাই। রাস্তা এখান থেকে কিন্তু ভালোই পিছলা।
ও নাফাখুম, এত পানি আজকে বৃষ্টির কারণে এত পানি বাড়ছে এখানে যে মনে হয় স্রোতে কিছু দেখা যাচ্ছে না। ও ওয়াও, মাশাআল্লাহ। এলো আমাদের নাফাখুম ঝর্ণা। আর এখন আমরা একটু হালকা পাতলা কিছু খাবো এবং থাকার জন্য ঘর ঠিক করব। আমাদের সবাই এখনো আসে নাই, কিছু মানুষ পিছনে আসতেছে। আমার পিছনে সেই বাংলার নায়াগ্রা খ্যাত নাফাখুম ঝর্ণা। আমাদের শরীরের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আজকে সেই সকাল 6:30 থেকে হাঁটতেছি, অনেক দূর হাঁটছি। বাঘেরমুখ থেকে সাউদাংপাড়া হয়ে সোয়েনগং হয়ে তারপরে রেমাক্রি খাল থেকে এই নাফাখুম। 7টা বাজে এখন সন্ধ্যা। এখন হালকা পাতলা খাবো, তারপরে রুম ঠিক করব, রাতের খাবার খাবো, তার আগে ফ্রেশ হব, তারপরে দেখা যাক কী করা যায়। নাফাখুম এসে জনপ্রতি 300 টাকা করে আমরা একটি রুম ভাড়া নিই। সারাদিনের অক্লান্ত পরিশ্রম এবং বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীরে তখন প্রচণ্ড জ্বর উঠে যায়। আমরা এখন আছি নাফাখুম পাড়ায়। এখানে আসছি আমরা সন্ধ্যার দিকে, এখন বাজে রাত 8:30। আমরা ফ্রেশ হয়েছি, এখানে একটা রুম নিয়েছি। রুম ভাড়া জনপ্রতি 300 টাকা আর কি। এখানে জেনারেটর এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। ওয়াইফাই যদিও রুমের মধ্যে নাই, বাইরে দোকানে গিয়ে চালাতে হবে। আর হলো খাবার আমরা যেখানে রুম নিছি তারাই ব্যবস্থা করবে। সেক্ষেত্রে খাবারের ক্ষেত্রে আমরা যদি ডাল, আলু ভর্তা, ভাত খাই তাহলে 200 টাকা। আর যদি মুরগি দিয়ে খাই, কক মুরগি, তাহলে 300 টাকা আর কি। তো আমরা মুরগি দিয়ে নিয়েছি। আজকে আমরা সেই সকাল 6টা থেকে হাঁটা শুরু করছি, একদম 7টা পর্যন্ত রাত। প্রায় 12 থেকে 13 ঘন্টা আজকে টানা ট্রেকিং করছি, টানা। পায়ের অবস্থা আর শরীরের অবস্থা খুব খারাপ, সারা পা ব্যথা। তো এই এখন একটু রেস্ট নিতেছি, খাবার হবে আধা ঘন্টা পরে, তারপরে আমরা খাবার খেয়ে আজকের মতো ঘুম দেবো ইনশাল্লাহ। এখন রাত প্রায় 10টা বাজে। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে আসছি। খাবারের মানটা একটু ঝাল ছিল আর কি, আর মুরগিটা একটু বেশি শক্ত। কক মুরগি যেহেতু একটু শক্তই হওয়ার কথা। আর এখন অনেক ক্লান্ত শরীর, এখন ঘুম দরকার প্রচুর, সারা শরীর ব্যথা করতেছে। আর কালকে উঠে ইনশাল্লাহ নাফাখুমটা ঝর্ণাটা একটু দেখবো সকাল সকাল। তারপর যদি শরীর ঠিক থাকে তাহলে এখান থেকে হয়তো আমাদের থুইসে পাড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ। আর এখানেই শেষ হচ্ছে আমার এবারের এপিসোডটি। পরবর্তী পর্বে আমরা নাফাখুম থেকে রেমাক্রি খাল ধরে অনেকটা ঝুঁকি নিয়ে চলে যাব দেবতা পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত নিকোলাস পাড়ায়। সেই রোমাঞ্চকর যাত্রায় আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।